আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতেছি প্রণয় তীরে প্রেমিকার বাস। লেখনীতে আনিকা আফরিন, পর্ব ১। রাত প্রায় ১০টা। আরিয়ান ও ত্রিনা একটা পরিত্যক্ত লেকের নীলি পরা সিঁড়ির ওপর বসে আছে। চাঁদ মামাটা তার টুকরো টুকরো আলো ফেলছে লেকের কালো জলে। হিমশীতল বাতাসের ঝাপটায় কালো জলের উপর ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি করছে, যার ফলে চাঁদের প্রতিচ্ছবি তার উজ্জ্বল আলো নিয়ে এলোমেলোভাবে দুলছে। দীর্ঘ সময় ধরে আরিয়ান এবং ত্রিনা নিশ্চুপ হয়ে বসে আছে, তাদের চোখ ঢেউ খেলানো চাঁদের প্রতিচ্ছবির দিকে। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে আরিয়ান ত্রিনার উদ্দেশ্যে বলল, আমি যে তোকে ভালোবাসি, এটা কি কখনো উপলব্ধি করতে পেরেছিস তুই? বুঝতে পাস আমার অনুভূতি? ত্রিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভালোবাসায় বিশ্বাসী নই। পুরুষ মানুষের অনুভূতি শীতকালে আসা কুয়াশার মতো, হুট করে আসে, হুট করে মিলিয়ে যায়। মুহূর্তেই আরিয়ানের মনে একরাশ হতাশা এসে খেলা করে গেল। ছেলেটা হতাশা নিয়ে বলল, কেমন পুরুষ চাই তোর একবার বল, আমি নিজেকে সেভাবেই গড়ে তুলব। ত্রিনা কিছুক্ষণ আরিয়ানের মুখের পানে চেয়ে থেকে বলল, আমার এমন পুরুষের ভালোবাসা চাই, যে আমার মৃত্যুর পরও আমার মৃতদেহটা নিয়ে সংসার করার মনোভাব মনের মধ্যে পোষণ করবে। আমার অনুপস্থিতিতে আমার স্মৃতি আঁকড়ে বাঁচবে। লোকে যেন তাকে দেখে আমার কথা মনে করে। লোকে যেন বলে, এই মেয়েটা সত্যি ভাগ্যবতী ছিল। অনেক কপাল করে এমন পুরুষের ভালোবাসা পাওয়া যায়। যদি পারেন তাহলে আসবেন, আমি নিঃশব্দে আপনার হয়ে যাব। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেখানে স্মৃতির প্রত্যেকটা পাতায় পাতায় তোর নাম লেখা, সেখানে অন্য কোনো নারীর ঠাঁই হবে না সুইটহার্ট। আমার মনের প্রত্যেকটা চিলেকোঠা তোর নামে লিখিত। তুই নিশ্চিন্তে ভালোবাসতে পারিস এই অদম পুরুষকে। এই পুরুষ একান্তই তোর, একান্ত তোর হয়ে থাকবে। তুই একবার আমাকে আপন করে নে, আমার সমস্ত ভালোবাসা তোর নামে সঁপে দিব। রাত অনেক গভীর হয়েছে, বাড়িতে চলুন। আরিয়ান বিরক্তি নিয়ে হাত পা ঝেড়ে দাঁড়ালো। এই মেয়ে তার ভালোবাসা কবে বুঝবে তা নিয়ে ছেলেটা সন্দিহীন। আরিয়ান পা ঘুরিয়ে বাইকে উঠে বসলো এবং বাইকের চাবিটা ঘুরিয়ে ত্রিনার উদ্দেশ্যে বলল, এই পুকি লেডি, বাইকে উঠে বসুন। ত্রিনা নত মস্তিষ্কে বাইকে উঠে বসলো, মনে মনে বিড়বিড় করে বলল, এত সহজে আপনাকে ধরা দিচ্ছি না বাবু মশাই। ত্রিনা, এই ত্রিনা, ওঠ মা, কলেজে যাবি না? কলেজের সময় পেরিয়ে যাচ্ছে তো। আলেয়া বেগমের ডাকে ত্রিনা ধরফরিয়ে উঠে বসলো। ঘুম ঘুম নেত্রচোরার পল্লব ফেলে সামনের দিকে তাকালো, দেখলো আলেয়া বেগম খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন। ত্রিনা বিছানা থেকে নামতে নামতে বিড়বিড় করে বলল, স্বপ্ন ছিল? আলেয়া বেগম বিরক্ত হয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন, আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, নিত্যদিন বাবা আর মেয়েকে ঘুম থেকে ডেকে তোলা, এটা আমার নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে। মাকে রেগে যেতে দেখে ত্রিনা মায়ের গলা জড়িয়ে ধরে গালে ঠুমকো চুমু এঁকে দিয়ে বলল, আমি না তোমার একমাত্র আহ্লাদি মেয়ে? সকাল সকাল তোমার ডাক না শুনলে তো দিনই ভালো কাটে না। তাই তো তোমার ডাকের অপেক্ষায় থাকি। তোমার ডাকে ঘুম ভাঙলে সকালটা আরো স্নিগ্ধ ও সুন্দর লাগে। এই যে প্রতিদিন এসে সকাল সকাল ডাকো, ঘুম থেকে উঠে তোমার সুন্দর চাঁদ মুখখানা দেখতে পাই, এতে যে আমার কত শান্তি লাগে তুমি কি তা জানো আম্মাজান? তুমি বুঝতেই চাও না আমি তোমায় কত ভালোবাসি। হয়েছে হয়েছে, আর তেল লাগাতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। ওকে মাদার্স। অতঃপর আলেয়া বেগম কিচেনে গেলেন, ত্রিনা ওয়াশরুমে। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ ব্ল্যাক কফির সাথে কম্পিউটার নিয়ে বসেছে আরিয়ান। রাতে বেঁচে যাওয়া কাজগুলো সকালে কমপ্লিট করে ফেলেছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছে। কালো শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। বুকের কাছে একটা বোতাম খোলা, তাড়াহুড়ো করে নিজের পছন্দের সিলভার কালার ঘড়িটা হাতে পরে নিল। শরীরে কুয়াশার মতো পারফিউম ছিটিয়ে নিজের সুটটা বাম হাতে ভাঁজ করে নিল। অতঃপর রুমের দরজা চাপিয়ে বেরিয়ে এলো। ত্রিনা শাওয়ার সেরে কলেজের জন্য রেডি হয়ে বাহিরে আসছিল, তখনই সিঁড়ির কাছে এসে মুখোমুখি হলো আরিয়ানের সাথে। আরিয়ানকে দেখে গলা শুকিয়ে এলো ত্রিনার। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল,
অফিসে যাচ্ছেন আরিয়ান ভাই? আরিয়ান কপালে একটা গভীর ভাঁজ ফেলে বলল, কোথাও মডেলিং করতে যাচ্ছিস মনে হচ্ছে। মানে কলেজে যাচ্ছিলাম। গেট আপ দেখে তো তা মনে হচ্ছে না। মানে অ্যাফ্রনের প্রত্যেকটা বোতাম খুলে হিজাব রন্না গলায় ঝুলিয়ে কলেজে যাওয়ার আইনটা কবে পাশ হলো? আরে না না, আপনি ভুল বুঝছেন। কলেজে যাওয়ার সময় বেশি নেই তো হাতে, তাই নিচে যেতে যেতে বোতামগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আরিয়ান চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখের কোটর থেকে চোখগুলো বেরিয়ে আসবে। তৃণার উদ্দেশ্যে কর্কট কণ্ঠে বলল, তাহলে হিজাবটা গলায় ঝুলিয়েছিস কেন? ঠোঁটে মুরগির পায়খানা লেপটে দিতে পেরেছিস, মাথাটা পাহাড়ের মতো উঁচু করে বাঁধতে পেরেছিস, স্টাইল করে বেনুনি করতে পেরেছিস, অ্যাফ্রনের বোতামগুলো ও হিজাবটা পরার সময় পাসনি? তৃণা মুখটা কাচুমুচু করে বলল, সরি আরিয়ান ভাই, এবারের মতো ক্ষমা করে দেন। নেক্সট টাইম আর এরকম কখনোই করব না, প্রমিস। আরিয়ান এখনও চোখ স্থির করে তাকিয়ে আছে তৃণার দিকে। তৃণা ভিজা বিড়ালের মতো গুটিসুটি মেরে আরিয়ানের পাশ কেটে চলে যেতে নিলে আরিয়ান বাঘের মতো একটা গর্জন দিয়ে উঠল, এই তুই রুমে গিয়ে সব কিছু ঠিকঠাক করে আসবি নাকি আমার হাতের স্পেশাল বেতের বাড়ি খাবি? আরিয়ানের ধমকে তৃণার সর্বাঙ্গ কেঁপে উঠল, ভয়ে চোখজোড়া খিচে বন্ধ করে নিয়েছে। আরিয়ান দ্বিতীয়বার কিছু বলার আগে তৃণা কাঁপা কণ্ঠে বলল, যাচ্ছি ভাইয়া যাচ্ছি। অতপর ছুটে গেল নিজের রুমের দিকে। রুমে গিয়ে রাগে জেদে মাথার ক্লিপগুলো একটা একটা করে টেনে টেনে খুলে ফেলছে, এতে করে কিছু চুলও ছিঁড়ে গেল। অতপর চুলগুলো হাত খোপা করে চুলগুলো খুলে না যাওয়ার জন্য খোপায় একটা কলম গুঁজে দিয়ে হিজাব পেঁচিয়ে নিল। এতক্ষণে আরিয়ান গাড়ির কাছে গিয়ে আয়েশা এবং তৃণার জন্য অপেক্ষা করছে। আয়েশা নিজের মতো করে কত সুন্দর করে হিজাব ছাড়া মাথা বেঁধে কলেজে যাচ্ছে, তাকে কিছু বলার মতো কেউ নেই। আরিয়ান ভাই আয়েশাকে কিছু বলে না, আমি কিছু করলেই দোষ। এই দুঃখে কষ্টে জেদে কচু গাছে ফাঁসি দিতে ইচ্ছে করে, বিড়বিড় করে বলল তৃণা। আয়েশা তৃণা বৃষ্টি ক্লাসে গল্প করছিল, তখনই ক্লাসে প্রবেশ করলো আব্রাহাম স্যার। ক্লাসে প্রবেশ করে আয়েশাকে আর চোখে পরখ করে নিল। গল্পটার নেক্সট পার্ট চাইলে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, আপনাদের একটা কমেন্ট গল্পটা লিখতে অনুপ্রেরণা দেয়। ভালো লাগলে অবশ্যই জানাবেন, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেব।